সবাইকে ক্রিক ফ্রেন্সিতে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল হাবিব। শুক্রবার বাংলাদেশ জিম্বাবুয়ে 5 ম্যাচের টি-20 সিরিজের চতুর্থ ম্যাচটা ছিল সন্ধ্যা 6টায় মিরপুরের শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামে। এই কথা আপনারা ইতোমধ্যে জানেন সবাই, এবং ম্যাচও ইতোমধ্যে শেষ হয়ে গেছে। বেশ টান উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ হয়েছে এবং সেই ম্যাচে শেষ পর্যন্ত বাংলাদেশ 5 রানে জিতে গেছে। এই ম্যাচ দেখে বাংলাদেশ জিতেছে, এরপরেও আপনারা কতটা খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন সেটা আমি জানি না, আপনাদের মনের মধ্যে আমার ঢোকা সম্ভব নয়। তবে এই ম্যাচ নিয়ে কিছু কথাবার্তা বলা আমার পক্ষে সম্ভব, সেটা আমি বলবো। এমন একটা জয়ের পরও আর কি দিকে ইমপ্রুভমেন্টের জায়গা কোথায় আছে, এবং বিশ্বকাপ প্রস্তুতির যে বিষয়টা বারবার করে বলা হচ্ছিল, সেই প্রস্তুতিটাই এখন আমরা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি এসব নিয়েই আলোচনা করার চেষ্টা করব। তো যখন থেকেই আসলে মাথায় এটা ঘুরছিল যে খেলা শেষে কথা বলতে হবে, তখন থেকেই মাথায় আরও একটা জিনিস ঘুরছিল যে ক্যাপশন কি দিব, যে জিনিসটা আপলোড হবে জিনিসটার ক্যাপশন কি হবে। শেষ পর্যন্ত একটা লাইন, একটা ক্যাপশন মাথায় যেটা ঘুরছিল এবং যেটা মোটামুটি আমি ঠিক করেছি এটা ক্যাপশন হতে পারে, সেটা হলো যে এমন পারফরমেন্সে দুশ্চিন্তা বাড়বে আর রিয়াদ মেহেদীর জন্য একাদশে জায়গা বের করতে হবে। এখন এই ক্যাপশনের এই দুইটা লাইন শুনে আপনারা মনে করতে পারেন যে এমন পারফরমেন্সে দুশ্চিন্তা বাড়ার কি আছে, ম্যাচ তো বাংলাদেশ জিতেছে। হ্যাঁ, ম্যাচ বাংলাদেশ জিতেছে, কিন্তু এমন পারফরমেন্সে আসলেই দুশ্চিন্তার জায়গা আছে। ফার্স্ট অফ অল, বাংলাদেশ আগে ব্যাটিং করে যেভাবে 143 রানে গুটিয়ে গেল, সেটা নিয়ে অবশ্যই দুশ্চিন্তার জায়গা আছে। সেকেন্ডলি, বিশেষ করে যখন ডিফেন্ড করতে নামলো বাংলাদেশ এবং টুয়ার্ডস দ্য এন্ড অফ বাংলাদেশের বোলিং ইনিংস, যখন 3 ওভারে 27, 2 ওভারে 21, 1 ওভারে 14 রান লাগতো, ওই সময়টাও, এই সময়টা যে আমরা জিতেছি, ম্যাচটা যে আমরা বের করে এনেছি, ঠিক আছে, কিন্তু এখানেও আরও তৃপ্তির ঢেকুর তোলার আমার মনে হয় না জায়গা আছে। কারণ এই সিচুয়েশনে আমার মনে হয় জিম্বাবুয়ে ছাড়া অন্য কোনো দল হলে আমরা হেরে যেতাম ম্যাচটা। কীভাবে হেরে যেতাম আমি বলি। যদি দেখেন যে সাকিব আল হাসান তিনি লাস্ট ওভারটা করতে এলেন, লাস্ট ওভারে ফার্স্ট বলে একটা সিঙ্গেল হলো, ক্যাচ মিস হয়ে সিঙ্গেল হলো, এরপরে মুজারাবানি একটা বল ডট দিয়ে আরেকটা বলে কিন্তু 6 মেরে দিলেন। এবং যখন মুজারাবানি 6 মেরেছেন তখন 3 বলে আর 7 রান দরকার। নন স্ট্রাইক প্রান্তে লেফট হ্যান্ডেড ব্যাটার হ্যামিল্টন মাসাকাজ্জা আছে। এই মুহূর্তে যদি মুজারাবানি একটা সিঙ্গেল নিয়ে মাসাকাজ্জাকে দিত, আমার মনে হয় মাসাকাজ্জা 2 বলের মধ্যে একটা 6 মেরে দিতে পারতো, যেহেতু সে সাকিবের আগের ওভারে একটা 6 মেরেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। অথবা যখন মুজারাবানি আউট হলো, 3 বলে 6 রান লাগতো, রিচার্ড এঙ্গারাভা উইকেটে এসে তিনিও যদি ফার্স্ট বলে এমন সুইং না করে একটা সিঙ্গেল নিয়ে মাসাকাজ্জাকে দিতেন, তাহলেও আমার মনে হয় জিম্বাবুয়ে কিন্তু ম্যাচটা জিতে যেতে পারতো। জিম্বাবুয়ে বলেই তাদের নাম্বার 10 আর নাম্বার 11-এর মাথায় এমনটা আসেনি যে আমাদের একটা সিঙ্গেল নিয়ে মাসাকাজ্জাকে আমার স্ট্রাইক দেওয়া উচিত। এবং এটা আমি আজকে দেখেই বলছি না, বিশ্বকাপের ম্যাচটার কথা যদি আপনাদের মনে থাকে, বাংলাদেশ জিম্বাবুয়ে লাস্ট ওয়ার্ল্ড কাপে যে ম্যাচটা হয়েছিল, পার্থে সম্ভবত ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচেও এই একই রকম ঘটনা ঘটেছিল। সেই ম্যাচেও যদি মুজারাবানি সিঙ্গেল দিয়ে পার করে দিতেন, তাহলে বাংলাদেশ হেরে যেতে পারতো। সো এই ক্লাচ মোমেন্টে আমরা জিতেছি, আমরা অল্প রান ডিফেন্ড করেছি, কিন্তু এখানেও বাংলাদেশ জিম্বাবুয়ে ছাড়া অন্য কোনো দল হলে আমাদের হেরে যাওয়ার সম্ভাবনা ছিল। কারণ লাস্ট ওভার সাকিব আল হাসানকে দেয়া, তারপরে প্রতিপক্ষ দলে অনেক বেশি লেফট হ্যান্ডেড ব্যাটার আছে, এরপরও আমাদের একাদশে রাইট হ্যান্ড অফ স্পিন বল করতে পারে এমন কাউকে না রাখা, এই বিষয়গুলো, ছোট বিষয়গুলোর জন্য এই ম্যাচটা আমরা হেরে যেতে পারতাম যদি জিম্বাবুয়ে ছাড়া অন্য কোনো দল থাকতো, আমার পার্সোনালি মনে হয়। সো এই বিষয়গুলো নিয়ে ফার্স্ট অফ অল যেটা বললাম, কেন হেরে যেতে পারতাম, কারণ ওই যে মুজারাবানি যদি সিঙ্গেল দিত তাহলে আমরা হেরে যেতে পারতাম। আর বাকি যে বিষয়গুলো আছে, যে একাদশে কোনো রাইট হ্যান্ডেড অফ স্পিনার ছিল না, এটা নিয়ে খানিক পরে কথা বলছি। এবার একেবারে ম্যাচের শুরুতে ফিরে যাই আমরা। বাংলাদেশ হেরেছে, টস হেরে আগে ব্যাটিং করেছে এবং আগে ব্যাটিং করে দুর্দান্ত একটা শুরু করেছেন তানজিদ হাসান তামিম। সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম এই দুজন ওপেন করতে নেমেছিলেন, যেহেতু লিটন দাসকে ড্রপ করা হয়েছে এই ম্যাচে। কিন্তু এই দুজনের ওপেনিং জুটি 101 রান পর্যন্ত গেছিল, দ্যাটস আ ভেরি গুড থিং। কিন্তু এরপরও আমি একটা জিনিস বলেছি, সেটা হলো দারুণ শুরু করেছেন তানজিদ হাসান তামিম। বিশেষ করে এই দুইজনের মধ্যে, সৌম্য আর তামিমের মধ্যে, তামিম ভালো খেলেছেন, দারুণ খেলেছেন এবং সাহস নিয়ে খেলেছেন। বব ডাউন হয়ে যাওয়ার কোনো ব্যাপার তামিমের মধ্যে ছিল না। 2টা বল ডট যাওয়ার পর তৃতীয় বলে তিনি বাউন্ডারির খোঁজে বেরিয়েছেন, সাহস দেখিয়েছেন, সাহস দেখিয়ে ব্যাট সুইং করেছেন, কানাই লেগেও বাউন্ডারি এসেছে। টি-20 এভাবেই খেলে, টি-20 নিয়মই আসলে এটা, যে তুমি বাউন্ডারির খোঁজ যদি করো তাহলে তুমি বাউন্ডারি পাবা, যেটা তামিম করেছেন। এবং তামিম এই সাহসের পরিচয় দিচ্ছেন। এই পুরা সিরিজে 2টা 50 তিনি করেছেন, 4টা ম্যাচেই তিনি শুরু পেয়েছেন। এবং এই মুহূর্তে একটা কথা বলা যায় যে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে তামিম ওপেনিং করবেন,
তামিমের সাথে সৌম্য ওপেনিং করবেন নাকি লিটন ওপেনিং করবেন এটা এখনও বলা যাচ্ছে না, দুজনের মধ্যে যে কোনো একজন করতে পারেন, কিন্তু তামিম এখনো পর্যন্ত ফিক্সড। হ্যাঁ, তামিমের যখন প্রশংসা করছি তখন সৌম্যর কেন প্রশংসা করছি না, কারণ সৌম্য বেশ শেকি ছিলেন। সৌম্য 40+ রান করেছেন, কিন্তু সৌম্যর অনেকগুলো ব্যাট সুইং করেছেন, ব্যাটে বলে ঠিকঠাক লাগেনি, মিস টাইমিং হয়েছে, তারপরে বাউন্ডারি এসেছে, এরপরও অলমোস্ট রানে বলে সৌম্য আগাচ্ছিলেন। সো সব মিলিয়ে সৌম্য পুরোপুরি স্বস্তিতে ছিলেন এমনটা বলার কোনো সুযোগ নেই। তবে দীর্ঘদিন বেশ কিছুদিন ইনজুরিতে ছিলেন, বিপিএলে তিনি খেলেননি, শ্রীলঙ্কার এগেনস্টে ওডিআইতে লাস্ট খেলেছিলেন এবং তারপরে আবার জিম্বাবুয়ের এগেনস্টে ম্যাচে খেলতে নামলেন। তাই ইনজুরি থেকে ফিরে আসার পরে সামান্য জড়তা থাকতে পারে, সেই জড়তাটা কাটিয়ে 40+ রান যে করেছেন দ্যাটস অ্যাপ্রিসিয়েটিভ। 40টা রান তার আত্মবিশ্বাস বাড়াবে এবং এই আত্মবিশ্বাসের সাথে সাথে ধীরে ধীরে যদি তার জড়তাটাও কেটে যায়, যদি মিস টাইমিংগুলোর ঠিকঠাক টাইমিং হয় এবং যদি সৌম্য আরও ফ্লুয়েন্টলি খেলতে পারেন, তাহলে সৌম্য অ্যান্ড তামিম কুড বি দ্য বেস্ট ওপেনিং পেয়ার ফর বাংলাদেশ ইন দ্য আপকামিং ওয়ার্ল্ড কাপস। ওপেনিংয়ের দুজন ব্যাটারি ভালো করেছেন, পাস মার্ক পেয়েছেন, লেটার মার্ক পেয়েছেন তানজিদ হাসান তামিম, বাট আফটার দ্যাট ওপেনিং পেয়ার নো ওয়ান কুড স্ট্যান্ড ইন দ্য পিচ। আই মিন টসের সময় নাজমুল হোসেন শান্তকে জিজ্ঞাসা করা হচ্ছিল আজকে কি তোমার ব্যাটে কিছু রান দেখবো কিনা, শান্ত বলেছেন আম ট্রাইং। শান্ত ট্রাই করছেন, রানটা আসছে না। এই সিরিজে 4টা ম্যাচ খেলেছেন, 4 ম্যাচে কোনো ম্যাচেই শান্তর ব্যাট থেকে ভালো রান আসেনি। তাওহিদ হৃদয় তিনি আজকে ফেল করেছেন। সাকিব আল হাসান তিনি কেমন ব্যাটিং করেন এটা দেখার একটা আগ্রহ ছিল, সবাই উদ্গ্রীব ছিলেন সাকিবকে দেখার জন্য। সাকিবও ব্যাট হাতে খুব বেশি ভালো করেছেন এটা বলার উপায় নেই, হতাশ করেছেন বলতে হয়। এবং সাকিবের যে চোখের সমস্যা, হেড পজিশন, এইটা আরও কনসার্ন বাড়াচ্ছে এবং এটা কিভাবে কাটিয়ে উঠবেন জানা নেই, তবে সাকিব এসব কাটিয়ে উঠে ভালো রান করবেন এই প্রার্থনা নিশ্চয়ই সবাই করবেন। জাকের আলী অনেক, তিনিও ভালো করতে পারেননি। রিশাদ আর তানজিম হাসান সাকিব এই দুজন কিন্তু ব্যাট হাতে একটা দায়িত্বের পরিচয় দিতে পারতেন এবং এই দায়িত্বের পরিচয়টাও তারা দিতে পারেননি। সাকিব এবং রিশাদ দুজনই ব্যাট হাতে কিন্তু ব্যর্থ হয়েছেন এবং এই যে মিডল অর্ডারটা কলাপস করলো, মিডল অর্ডারটা কলাপস করার ব্যাপারে আমার দুইটা অপিনিয়ন আছে। ফার্স্ট অফ অল, টি-20 ক্রিকেটে এমনটা হয়, সচরাচর হয় না, মাঝে মধ্যে হয়। কেমন হয়? আপনার ওপেনাররা খুবই ভালো শুরু পেয়েছে এবং এই শুরুটা ক্যারি করার জন্য আপনি ব্যাটিং অর্ডারে টাফল করেছেন। আজকেও আপনি দেখবেন 4 থেকে কিন্তু 3-এ নিয়ে আসা হয়েছে হৃদয়কে, জাস্ট ক্যারি করার জন্য, যে যেমন স্পিডে রান হচ্ছিল তেমন স্পিডে যেন রান হতে থাকে। তো যখন আপনি ড্রেসিং রুমে বসে দেখবেন আপনার ওপেনাররা ভালো করছে, ওপেনাররা যেটাই মারছে সেটাই বাউন্ডারি হচ্ছে, তখন আপনার মধ্যে আত্মবিশ্বাস আসবে এবং এই আত্মবিশ্বাস নিয়ে আপনি যখন পিচে যাবেন আপনিও মারার চেষ্টা করবেন, আপনিও চিন্তা করবেন 10 ওভারে, 11 ওভারে, 12 ওভারে যখন 100 হয়ে গেছে তখন আমরা 20 ওভারে 200 করতে চাইবো। এই 200 করার চেষ্টায় আপনিও মারতে চাইবেন, এই সময় উইকেট পড়তে পারে, এই সময় একটা কলাপস হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে ঠিক এমনটাই হয়েছে শুক্রবারের ম্যাচে এবং এটা টি-20 ম্যাচে হয়, মাঝে মধ্যেই হয়, আমি দেখেছি। বাট এটা হওয়ানো যাবে না, একটা ব্যালেন্স রাখতে হবে। আমার উইকেট গেছে, আমি বব ডাউন হব না। উইকেট গেছে মানে আমি ওভারে 4 রান 5 রান করে নিব না। সুতরাং আমার উইকেট যাওয়ার পরেও মেরে খেলতে হবে, এখানে কোনো আপোষ নেই। কিন্তু উইকেট গেছে, আমিও মারতে গেলাম, আমিও আউট হয়ে গেলাম, এভাবে 2-3টা উইকেট যদি চলে যায় তখন পরের যে ব্যাটাররা আছে তাদের এসে কিন্তু ধরতে হবে, তাদের কিন্তু এসে একটু সময় নিতে হবে, একটু সময় নিয়ে আর একটু পরে মারতে হবে। তা না হলে এই যে 101 রানে 0 উইকেট থেকে 143 রানে আপনি অল আউট হয়ে যাবেন। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে কলাপস পসিবল, টি-20 ক্রিকেটে কলাপস নর্মাল, কিন্তু দেয়ার শুড বি আ ব্যালেন্স বিটুইন কশন অ্যান্ড অ্যাকশন। আপনি কতটুকু সতর্ক থাকবেন আর আপনি কতটুকু মারতে চাইবেন, এর মধ্যে একটা আপনি ব্রিজ তৈরি করতে হবে, ব্যালেন্স তৈরি করতে হবে এবং এই ব্যালেন্সটা তৈরি করতে পারলে আপনি টি-20তে নিজেকে বড় দল হিসেবে নাম দিতে পারবেন। 2 নাম্বার যে ব্যাপারটা আজকের পুরো ম্যাচ থেকে আমার মাথায় যে দুই নাম্বার ব্যাপারটা এসেছে সেটা হলো যে একাদশে এখনো পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদকে লাগবে। আমি নিজেই বলেছিলাম এই ম্যাচটা মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়া হবে। সাকিব যেহেতু আসছেন সেহেতু রিয়াদ একটা বিশ্রাম পেতেই পারেন এবং রিয়াদকে বিশ্বকাপেও নিয়ে যাওয়া হবে, বাট তার আগে একটা রিয়াদকে দেখে নেওয়া হয়ে গেছে, তাই আপাতত রিয়াদ একটা বিশ্রাম পেয়ে যেতে পারেন। কিন্তু চতুর্থ ম্যাচটা প্রমাণ করে দিয়ে গেছে আপনার এখনও মাহমুদুল্লাহ রিয়াদকে লাগবে। আমি মাহমুদুল্লাহ রিয়াদের সমালোচকদের মধ্যে একজন ছিলাম 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপের আগে, কারণ তখন রিয়াদ ক্লিক করছিলেন না, তখন রিয়াদ দ্রুত রান করতে পারছিলেন না, তখন রিয়াদের ফিল্ডিং ভালো ছিল না। কিন্তু রাইট নাও এই মাহমুদুল্লাহ রিয়াদ
ব্যাটিংটাও ভালো করেন, ফিল্ডিংটাও ভালো করেন এবং তিনি অফ স্পিনটাও করতে পারেন। এবং এই রকম সিচুয়েশনে বিশ্বকাপে গিয়েও যদি এরকম কোনো দুই একটা সিচুয়েশন হয়ে যায় যেদিন বাংলাদেশ কলাপস করবে, এরকম সিচুয়েশনে মাহমুদুল্লাহ রিয়াদের চেয়ে ভালো আর কেউ কিন্তু নেই। এবং আজকের ম্যাচেও যদি মাহমুদুল্লাহ রিয়াদ থাকতেন তাহলে আমি নিশ্চিত বাংলাদেশের রান 160+ হয়ে যেত। সো আমি জানি মিডল অর্ডারে অনেক জটলা, সাকিব আল হাসান আছেন, রিশাদ আছেন, অনিক আছেন, রিয়াদ আছেন, এরপরও আমার মনে হয় কোথাও না কোথাও রিয়াদের একটা জায়গা আপনার যেভাবেই হোক বের করতে হবে। কারণ আপনি আসলে সাকিব আল হাসানের ব্যাটিংয়ের ওপর খুব বেশি ভরসা করতে পারবেন না। আমার মনে হয় না সাকিবের ব্যাটিংয়ের ওপর আমরা খুব বেশি ভরসা করতে পারবো। শুরুর দিকে আমাদের ওপেনাররা আছেন, হৃদয় আছেন, মাঝখানের দিকে সাকিবের থাকার কথা ছিল, কিন্তু সাকিবের ব্যাটিংয়ের উপর এই মুহূর্তে আমার মনে হয় না টিম ম্যানেজমেন্টে খুব বেশি ভরসা করা উচিত হবে। তাই রিয়াদের জন্য যেভাবেই হোক আপনার একটা জায়গা খুঁজে বের করতে হবে। আর রিয়াদ থাকলে যেটা হবে সেটা হলো যে রিয়াদ মাঝে মধ্যে অফ স্পিনটাও করতে পারবেন। আজ যদি আপনি জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপের দিকে দেখেন তাহলে 4-5টা তাদের লেফটি ব্যাটার ছিল। একসময় রায়ান বার্ল আর ক্যাম্পবেল দুজন একসাথে ব্যাটিং করছিলেন এবং ওই মুহূর্তে শান্ত কিন্তু তানভীর, সাকিব কিংবা রিশাদ তিনজনের কাউকেই বোলিং আনতে পারেনি, তখন শুধু টানা পেসারদের বোলিং করানো হয়েছে। কারণ আপনি যদি দেখেন সাকিব যে বল করবেন ওটাও লেফট হ্যান্ডারদের পরে ভেতরের দিকে আসবে, তারা ইজিলি লেগ সাইডে সুইং করতে পারবে। তানভীরও সেম, ইজিলি লেগ সাইডে সুইং করতে পারবে। এবং রিশাদ যে লেগ স্পিনার যে বল করবেন সেটাও পরে ভেতরের দিকে আসবে, ইজিলি লেগ সাইডে সুইং করতে পারবে। অর্থাৎ আজকে যে বাংলাদেশ 3 স্পিনার নিয়ে নেমেছে, 3জনই একই রকমের স্পিনার ছিল লেফট হ্যান্ডেড ব্যাটারদের জন্য। এমন মুহূর্তে যদি আপনার দলে রিয়াদ থাকতো তাহলে আপনি রিয়াদকে দিয়ে 2-1টা ওভার অফ স্পিন করাতে পারতেন। তাই যেভাবেই হোক এই একাদশে আপনার রিয়াদের জন্য একটা জায়গা বের করতে হবে। কারণ মিডল অর্ডার আর লোয়ার মিডল অর্ডারে রিয়াদের চেয়ে ক্যাপেবল ব্যাটার এই মুহূর্তে বাংলাদেশে আর নেই। তার জন্য রিয়াদকে আপনার খেলাতেই হবে। বিশ্বকাপ আপনি যেভাবে হোক রিয়াদের জন্য একটা জায়গা বের করবেন। আরও একজনের জন্য জায়গা বের করার কথা আমি বলেছি, সেটা হলো শেখ মেহেদী হাসান। ওই একই কারণ আজকের ম্যাচে যদি আপনি দেখেন জিম্বাবুয়ের লেফটি ব্যাটার দিয়ে ভরা তাদের ব্যাটিং লাইন আপ, এরপরও একই রকমের 3জন স্পিনার নিয়ে আমরা নেমেছি এবং আমাদের দলে যে অফ স্পিনারের একটা অভাব এটা আজকে হারে হারে টের পাওয়া গেছে। এবং যেমনটা বললাম, এটা যদি মুজারাবানের জায়গায় অন্য কোনো দলের অন্য কোনো প্লেয়ার থাকতো তাহলে হয়তো বা লাস্ট ওভারটা সাকিবের ওই ওভারে জিম্বাবুয়ে বা অন্য কোনো দল 14 রান নিয়ে নিতে পারতো। কিন্তু ওই জায়গায় লেফট হ্যান্ডেড ব্যাটারদের এগেনস্টে শেখ মেহেদী হাসানের অফ স্পিন কিন্তু দারুণ কার্যকরী। শেখ মেহেদী আপনাকে ডেথেও বল করে দিতে পারে, টানা টানা ইয়র্কার দিতে পারে সে, আবার সে নতুন বলেও ভালো বল করে দিতে পারে, যেটা টি-20তে অনেক রেয়ার ফর দ্য স্পিনার্স। তাই শেখ মেহেদীর জন্য একটা জায়গা বের করা খুব জরুরি। এবং বিশ্বকাপে প্রতিপক্ষ দেখে আমার মনে হয় শেখ মেহেদী আর রিশাদ এই দুজনকে রোটেট করে খেলানো যেতে পারে। দর্শক, এই ছিল আজকের মতো আলোচনা। তবে হ্যাঁ, আরও একটা বিষয় যেটা সেটা বলতে হয়, মুস্তাফিজুর রহমান দারুণ একটা কামব্যাক তার হলো বাংলাদেশের জার্সিতে। আইপিএলে যেমনটা খেলেছিলেন ঠিক তেমনটাই অথবা তার চেয়েও ভালো একটা বোলিং ফিগার তিনি আজ ডেলিভার করেছেন। 1 ওভারে 2টা উইকেট তুলে নিয়েছেন এবং বাংলাদেশকে আমার মনে হয় ওই ম্যাচেই তিনি ওই ওভারেই ম্যাচে ফিরিয়েছেন। এবং মুস্তাফিজকে নিয়ে যে অনেক আলোচনা, আইপিএলে পারেন বাংলাদেশে পারেন না, এই সেই, এসব বন্ধ হওয়া উচিত। বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনিও বলেছেন যে মুস্তাফিজ দেশের হয়ে সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে খেলেন এবং আজকের ম্যাচের বোলিং ফিগার কিন্তু তেমনটাই বলছে। পেস লাইন আপের কথা যদি বলি, মুস্তাফিজ ওয়াজ ফ্যান্টাস্টিক, তাসকিন আহমেদ ওয়াজ ফ্যান্টাস্টিক থ্রু আউট দ্য সিরিজ। 4টা ম্যাচে তিনি ভালো করেছেন। তানজিম হাসান সাকিব তিনি একটা সুযোগ পেয়েছিলেন আজকে, কিন্তু আমার মনে হয় তিনি সুযোগটা হেলায় হারিয়েছেন। তানজিম হাসান সাকিব যদি ব্যাট হাতে কিছুটা রান করতে পারতেন, বল হাতে যদি 20 রানের ওই ওভারটা না দিতেন তাহলে সাকিবের একটা সুযোগ হয়তো বা থাকতে পারতো ওয়ার্ল্ড কাপে। বাট আলটিমেটলি এই ম্যাচের পরে আমার মনে হয় সাইফুদ্দিনের জায়গাটা আরও পাকা হয়ে গেল ওয়ার্ল্ড কাপে। সেক্ষেত্রে সাইফুদ্দিন, শরীফুল, তাসকিন আর মুস্তাফিজ এই 4জনই হওয়ার কথা ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের 4 পেসার। ওয়ার্ল্ড কাপ স্কোয়াড নিয়ে পরে আরেকদিন কথা বলবো। আজকে ম্যাচে আলোচনা এই পর্যন্ত ছিল। বাংলাদেশ জিম্বাবুয়ে 5 ম্যাচের সিরিজের 5ম ম্যাচটা কিন্তু রবিবার এবং ম্যাচটা বেশ অদ্ভুত সময়ে, বাংলাদেশের ইতিহাসে সম্ভবত প্রথমবার সকাল 10টায় কোনো আন্তর্জাতিক টি-20 শুরু হতে যাচ্ছে এবং সেই টি-20টা হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে রবিবার। আবার বলছি, সকাল 10টায়। সবাই টিভি পর্দা খুলে খেলা দেখতে বসে যাবেন। আর যারা খেলা মিস করবেন, অফিস ডে তার জন্য মিস করতে পারেন। খেলা মিস করলে আপনাদের জন্য সহজ উপায়, সহজ বুদ্ধি, খেলা সম্পর্কিত সবশেষ খবর জানতে ফ্রিকোয়েন্সিতে ঢু মারবেন, তাহলেই সবটা জেনে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।